আচ্ছা, আমাদের সংবিধান ঠিক কি কি সুরক্ষা আমাদের দেয়, কিংবা রাষ্ট্রের ক্ষমতার সীমাটাই বা কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু লুকিয়ে আছে একটা জায়গাতেই, আর সেটা হলো মৌলিক অধিকার। আজকের এই আলোচনায় আমরা সংবিধানের সেই সবচেয়ে শক্তিশালী অংশটা নিয়েই কথা বলবো, যা শুধু আইন ছাত্রদের জন্য নয়, বরং প্রত্যেক নাগরিকের জন্যই জানাটা খুব জরুরি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করি। রাষ্ট্র তো অনেক ক্ষমতাবান, তাই না? তাহলে রাষ্ট্র কেন যা খুশি তাই করতে পারে না? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। এখান থেকে আমরা বুঝব রাষ্ট্রের ক্ষমতার উপর আসলে একটা সীমানা টানা আছে। আর সে সীমানাটাই হল মৌলিক অধিকার। যদি সবচেয়ে সহজ করে বলি, তাহলে মৌলিক অধিকার হল রাষ্ট্রের ক্ষমতার ওপর সংবিধানের দেওয়া একটা ঢাল। এই ঢালটা সাধারণ মানুষকে রাষ্ট্রের অবাধ ক্ষমতা থেকে সুরক্ষা দেয়। আর এই সুরক্ষাগুলোর কথা খুব স্পষ্টভাবে বলা আছে আমাদের সংবিধানের ৩য় ভাগে। এই ৩য় ভাগ শব্দটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা আমাদের আলোচনায় বারবার ফিরে আসবে। তো আজকে আমরা এই ঢালটাকেই ধাপে ধাপে চিনে নেব। প্রথমে আমরা বুঝব এই ঢালের আসল শক্তিটা কোথায়। এরপর দেখব এই ঢালের ভেতরে আমাদের জন্য ঠিক কি কি অধিকার রাখা আছে। তারপর জানব অধিকার যদি কেউ কেড়ে নিতে চায়, তাহলে কিভাবে এই ঢালটা ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, এর কিছু সীমাবদ্ধতার কথাও আমরা জানব। সবশেষে কয়েকটা সহজ প্রশ্নের মাধ্যমে পুরো ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়া হবে। এখন প্রশ্ন হলো, অনেক রকম তো আইনি অধিকার আছে, কিন্তু এই নির্দিষ্ট অধিকারগুলোকে কেন মৌলিক বা ফান্ডামেন্টাল বলা হচ্ছে? সাধারণ অধিকারের সাথে এর পার্থক্যটা ঠিক কোথায়? চলুন জেনে নিই এই সাংবিধানিক ঢালের আসল শক্তির উৎসটা কি। এর বিশেষ শক্তির পেছনে আসলে ৩টে মূল কারণ আছে। ১. এগুলো কোনো সাধারণ আইনের মতো নয়, এগুলো সরাসরি সংবিধান নিজে গ্যারান্টি দিচ্ছে। ২. এই অধিকারগুলো শুধু বইয়ের পাতায় লেখা কিছু কথা না, এগুলো আদালত দিয়ে কার্যকর করা সম্ভব। মানে অধিকার লঙ্ঘন হলে যে কেউ সরাসরি হাইকোর্টে যেতে পারেন। আর এই ব্যাপারটা নিশ্চিত করে অনুচ্ছেদ ৪৪ এবং ১০২। আর ৩ নম্বর কারণটা হলো সবচেয়ে শক্তিশালী। রাষ্ট্র যদি এমন কোনো আইন তৈরি করে যা মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক, তাহলে অনুচ্ছেদ ২৬ অনুযায়ী সেই আইনটাই বাতিল হয়ে যাবে। তার মানে সংবিধানই এখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তাহলে পুরো প্রক্রিয়াটা ঠিক কি দাঁড়ালো? ধরুন কারও একটা মৌলিক অধিকার লঙ্ঘন হল, তখন সেই ব্যক্তি অনুচ্ছেদ ১০২ ব্যবহার করে সরাসরি হাইকোর্টে একটা রিট পিটিশন করতে পারবেন। আর আদালত তখন সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যা যা করণীয় সেই আদেশ দিতে পারে। ঠিক এই কারণেই কিন্তু এই অধিকারগুলোকে এতটা শক্তিশালী বলা হয়। চলুন এবার তাহলে আমাদের সংবিধানের এই ঢালের ভেতরে একটু উকি দেওয়া যাক। দেখা যাক সেখানে আমাদের সুরক্ষার জন্য ঠিক কি কি ব্যবস্থা রাখা আছে, আমাদের জন্য কি কি অধিকার নিশ্চিত করা হয়েছে, তার একটা সফরে বের হওয়া যাক। আমাদের প্রথম সেট অধিকার হল সমতার অধিকার। এর মানে কি? দেখুন, অনুচ্ছেদ ২৭ খুব পরিষ্কার করে বলছে আইনের চোখে সবাই সমান। এখানে ধনী, গরিব, ক্ষমতাবান বা সাধারণ মানুষ বলে কিছু নেই, সবাই এক। এরপর অনুচ্ছেদ ২৮ বিষয়টাকে আরও পরিষ্কার করে দিচ্ছে। বলছে যে ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের কারণে কারোর সাথে কোনো রকম বৈষম্য করা চলবে না। আর অনুচ্ছেদ ২৯ সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগের কথা বলছে। এরপরেই আসছে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার, জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার। অনুচ্ছেদ ৩১ থেকে ৩৫ পর্যন্ত যা বলা হয়েছে তার মূল কথা হল রাষ্ট্র তার খেয়াল খুশি মতো কারো জীবন কেড়ে নিতে পারবে না বা কাউকে আটকে রাখতে পারবে না। যে কোনো গ্রেফতার বা বিচার সবকিছু হতে হবে আইনের সুনির্দিষ্ট প্রক্রিয়া মেনে। কাউকে জোর করে খাটানো বা বিনা বিচারে আটকে রাখা এই সব কিছুই নিষিদ্ধ। এগুলোই হলো আমাদের আইনি সুরক্ষার একেবারে মূল ভিত্তি। এখন আমরা দেখব ৬টি ক্লাসিক স্বাধীনতা, যেগুলো আমাদের প্রতিদিনের জীবনের জন্য খুবই জরুরি। এগুলো মনে রাখার একটা সহজ উপায়ও আছে। এভাবে ভাবা যেতে পারে: চলাচল করার স্বাধীনতা, মানে দেশের যে কোনো জায়গায়; একত্রিত হওয়ার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের জন্য; সংগঠন গড়ার স্বাধীনতা, সমিতি বা ইউনিয়ন তৈরির জন্য; কথা বলার স্বাধীনতা, মানে চিন্তা আর মত প্রকাশের স্বাধীনতা; কাজ করার স্বাধীনতা, যে কোনো বৈধ পেশা বেছে নেওয়ার জন্য; এবং ধর্ম পালনের স্বাধীনতা, নিজের বিশ্বাস অনুযায়ী চলার জন্য।
এই ৬টি স্বাধীনতাই কিন্তু একটি গণতান্ত্রিক সমাজের ভিত্তি তৈরি করে দেয়। আর সবশেষে আছে সম্পত্তি এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকার। অনুচ্ছেদ ৪২ আমাদের সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেয়, আর অনুচ্ছেদ ৪৩ প্রত্যেকের বাসস্থান এবং যোগাযোগের গোপনীয়তাকে সুরক্ষা দেয়। মানে আইনসম্মত কারণ ছাড়া কারও বাড়িতে ঢোকা বা ব্যক্তিগত চিঠি মেসেজ দেখা যাবে না। বেশ, অধিকারগুলো তো জানা হলো, কিন্তু আসল কথা হলো, যদি এই অধিকারগুলো কেউ লঙ্ঘন করে তখন কি করতে হবে? কিভাবে এই সাংবিধানিক ঢালটা ব্যবহার করা যাবে? চলুন এবার সেই সবচেয়ে জরুরি প্রক্রিয়াটাই জেনে নেওয়া যাক। এই স্লাইডের দুটো নম্বর খুবই গুরুত্বপূর্ণ, অনুচ্ছেদ ৪৪ এবং ১০২। বলতে পারেন এই দুটো হলো সেই জাদুর চাবি যা দিয়ে মৌলিক অধিকারের সুরক্ষার তালাটা খোলা হয়। অনুচ্ছেদ ৪৪ আমাদের হাইকোর্ট বিভাগে যাওয়ার অধিকার দেয়, আর অনুচ্ছেদ ১০২ সেই অধিকারটা প্রয়োগ করার দরজাটা খুলে দেয়। তবে প্রত্যেকটা শক্তিশালী জিনিসের মতোই এই ঢালেরও কিছু নিয়মকানুন বা সীমাবদ্ধতা আছে, যা জানাটা খুব জরুরি। এই অধিকারগুলো কিন্তু একেবারে নিরঙ্কুশ নয়। চলুন এর কিছু বিশেষ দিক দেখে নেওয়া যাক। এই ঢালের ৩টে গুরুত্বপূর্ণ শর্ত আছে। প্রথমত, কিছু অধিকার, যেমন ধরুন কথা বলার স্বাধীনতা, এগুলো শুধু বাংলাদেশের নাগরিকদের জন্য। আবার জীবনের অধিকারের মতো কিছু অধিকার এখানে বসবাসকারী যে কোনো ব্যক্তির জন্যই প্রযোজ্য। দ্বিতীয়ত, কোনো অধিকারই কিন্তু শর্তহীন নয়। রাষ্ট্র চাইলে জনস্বার্থে বা দেশের নিরাপত্তার জন্য আইনের মাধ্যমে কিছু যৌক্তিক সীমাবদ্ধতা আরোপ করতে পারে। এবং তৃতীয়ত, দেশে যদি জরুরি অবস্থা জারি হয় তখন সরকার কিছু নির্দিষ্ট মৌলিক অধিকার সাময়িকভাবে স্থগিত রাখার ক্ষমতা রাখে। এতক্ষণ তো অনেক কিছু আলোচনা হলো। চলুন এবার কয়েকটা দ্রুত প্রশ্নের মাধ্যমে পুরো বিষয়টা ঝালিয়ে নেওয়া যাক। এতে আমাদের ধারণাগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। প্রথম প্রশ্ন, সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলো আছে? উত্তরটা খুবই সহজ, আর এতক্ষণে সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। তৃতীয় ভাগে, মানে পার্ট 3-তে, অনুচ্ছেদ ২৬ থেকে ৪৭-এর ক পর্যন্ত। আচ্ছা, পরের প্রশ্ন, অনুচ্ছেদ ২৬ কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ এটাই হলো সংবিধানের আসল গার্ড। এই অনুচ্ছেদটাই নিশ্চিত করে যে কোনো সাধারণ আইন সংবিধানের ওপরে উঠতে পারবে না। যদি কোনো আইন মৌলিক অধিকারের সাথে না মেলে, তাহলে সে আইনটাই বাতিল হয়ে যাবে। সোজা কথায়, সংবিধানই এখানে বস। এবার একটা তুলনামূলক প্রশ্ন, অনুচ্ছেদ ২৭ আর ২৮-এর মধ্যে মূল পার্থক্যটা কি? ব্যাপারটা সহজ। অনুচ্ছেদ ২৭ একটা সাধারণ নীতির কথা বলে, যে আইনের চোখে সবাই সমান, আর অনুচ্ছেদ ২৮ সেই নীতির একটা নির্দিষ্ট প্রয়োগ দেখাচ্ছে। এটা সরাসরি বলে দিচ্ছে যে ধর্ম, বর্ণ বা লিঙ্গের মতো বিষয়গুলো নিয়ে বৈষম্য করা যাবে না। একটা হলো জেনারেল রুল, অন্যটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন। একটা খুব সাধারণ ভুল ধারণা হলো, অনেকেই ভাবেন এই অধিকারগুলো হয়তো নিরঙ্কুশ, মানে এর কোনো সীমা নেই। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। যেমনটা এখানে বলা হয়েছে, সংবিধান নিজেই কিন্তু যৌক্তিক বাধানিষেধ আরোপের সুযোগ রেখেছে। দেশের নিরাপত্তা বা জনশৃঙ্খলার মতো বড় বিষয়ের জন্য এই সীমাবদ্ধতাগুলো আরোপ করা যেতে পারে। পুরো আলোচনাটাকে যদি আমরা মাত্র ৩টা পয়েন্টে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়? মনে রাখার জন্য সবচেয়ে জরুরি ৩টে কথা হলো, তৃতীয় ভাগ মানে মৌলিক অধিকারের ঠিকানা। অনুচ্ছেদ ২৬ হল সেই রক্ষা কবচ যা খারাপ আইনকে বাতিল করে, আর অনুচ্ছেদ ৪৪ ও ১০২ হল সেই ইঞ্জিন যা দিয়ে অধিকার আদায়ের গাড়িটা চলে। যদি আজকের আলোচনা থেকে শুধু একটা জিনিস মনে রাখতে হয়, তবে সেটা হবে এই বাক্যটা, মৌলিক অধিকার মানেই তৃতীয় ভাগ। যদি লঙ্ঘন হয় তাহলে ব্যবহার করতে হবে ৪৪ আর ১০২। আর কোনো বিরোধী আইন ২৬ অনুচ্ছেদের কারণে টিকবে না। এটাই হলো আমাদের মৌলিক অধিকার ব্যবস্থার একেবারে মূল কথা।